প্রিয় ছাত্রছাত্রীরা, ম্যাথের মাস্টারমাইন্ড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কোষে দেখি ১.২ সপ্তম শ্রেণী ২ টাকার ১২.৫% বা ১২.১/২% কত হয় দেখি। তো প্রথম ২ টাকাকে ২০০ পয়সাতে রূপান্তরিত। ২০০ পয়সা ১ টাকা সমান সমান ১০০ পয়সা হয়। তো ২ টাকা কত হবে? ২০০ পয়সা। ওকে, ২০০ পয়সা। পার্সেন্টেজ বা শতকরা। শতকরা মানেই হলো কোনো কিছুকে ১০০-তে প্রকাশ করা। ১০০-তে প্রকাশ করা। সহজ সরল ভাষায় বলছি, ৭% মানে উপরে ৭ নিচে ১০০। ৭%। ৬% উপরে ৬ নিচে ১০০। ৯% উপরে ৯ নিচে ১০০। এটাই হচ্ছে পার্সেন্টেজ, মানে ১০০-তে ওই মানকে ১০০-তে প্রকাশ করা, মানে ১০০-তে কত। যদি আমি বলি ১০০ টাকার 10% কত, তো ১০০ টাকার 10% মানে ১০ টাকা। ১০০ টাকার 20% কত? 20 টাকা। ১০০ টাকার 30% কত? 30 টাকা। এরকম করে। তো সেরকমই যেটা আমি এখানে বললাম যে আমি উপরে ওই মানটা রাখি, নিচে ১০০ রাখি, সেরকম আমি 12.৫%-এর ক্ষেত্রেও করব। কিন্তু যেহেতু এখানে দেখো এটা একটা ভগ্নাংশ নয়, ৭টা একটা ভগ্নাংশ নয়, পূর্ণ সংখ্যা, কিন্তু এটা একটা ভগ্নাংশ। তো ভগ্নাংশের ক্ষেত্রেও একই হবে, দেখতে থাকো, বুঝে যাবে। যেমন আমি কি বললাম, নিচে ১০০, তো আমি নিচে ১০০ই লিখব। উপরে আছে ১২.১/২, আমি ১২.১/২ লিখব। সমান সমান, এবার দেখো ১২ দুগুণা ২৪, ২৪ আর একে ২৫, তো ২৫/২ আরও নিচে ১০০। এটা এখন রূপান্তরিত কীভাবে হবে দেখতে থাকো। তো ২৫/২ আছে, ১০০ নিচে কিছু নেই। এখন ব্যাপারটা হলো, এটা লব, এটা হর, আর এই পুরো ভগ্নাংশের এটাই পুরোটাই লব আর এটা হর। তো এখানে কি হয়, নিচের সাথে নিচের কাটাকুটি হয়, উপরের সাথে উপরের কাটাকুটি হয়। তো সেরকমই এই 25/২ আছে, এটা পুরো ১০০ আছে। উল্টে গেলে, যেমন আমি বুঝাচ্ছি এখানে, যে এটা ধরো আমাদের ১০০টা হর, তো এটাকেও যদি আমি এইভাবেই প্রকাশ করি, তাহলে আমি নিচে একটা ১ মানতেই পারি, কোনো অসুবিধা নেই, নিচে ১ মানতেই পারি। তো 25/২ আছে, এই ১০০/১টা যখন উপরে চলে যাবে তো উল্টে যাবে, তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে ১/১০০। হয়ে গেল কাজ, আর কিছু নেই। 25 4 100, 4 দুগুণা 8, 1/8। তাহলে 12.৫% মানেই যা, 1/8 ভগ্নাংশে প্রকাশ করাও তা, একই ব্যাপার। এবার আমার কাছে কত পয়সা ছিল? ২০০ পয়সা। আর আমার এই মান, মানে ২০০ পয়সার এত কত হবে, মানে ২০০ পয়সার 1/8 কত, কত পয়সা, সেটাই বার করবো আমি। তাহলে ভাগ করা শুরু হোক। ৮ দুগুণ ১৬, ৩ একটা ২৪, তো ৮ দুগুণা ১৬, ১৬ থেকে ২০ ৪, ৫ একটা ৪০। তো বাস, উত্তর বের হয়ে গেল, 25 পয়সা। এটাই আমাদের উত্তর। পরের প্রশ্ন, ৮৪০ গ্রামে 30%। তো সেম, এখানে কোনো মানে 30% কত গ্রাম, এটা গ্রামেই প্রকাশ করতে হবে। এখানে কোনো কেজি এককে রূপান্তরিতকরণ করতে হবে না, যেরকম আছে ওরকমই। ৮৪০ গ্রামে 30%, তা ৮৪০টা এখানে লিখে দাও। 30% মানে এখনই বললাম, উপরে 30 নিচে ১০০। বাস, ০ ০ চলে গেল, ০ ০ চলে গেল। ৩ ৪ ১২, ২ হাতে থাকলো ১, ৩ একটা ২৪ আর একে ২৫, ২৫২ গ্রাম। এটা আমাদের উত্তর। খুব সহজ। পরের প্রশ্ন, 25 টাকার ৮% কত টাকা? এখানে কি করব, 25 তো 25ই থাকবে, কারণ টাকা টাকাই আছে, পয়সার কোনো এখানে হিসাবই নেই। 8% মানে কি, উপরে 8 নিচে 100, শতকরা। তো 25 4 100 হয়, 4 2 8 হয়, তো 2 টাকা। সহজ হিসাব। তো 25 টাকার শতকরা 8 কত টাকা? 2 টাকা। ওখানে যেমন এর আগের প্রশ্নগুলোতে শতকরা দেওয়া ছিল, তার জন্য আমরা কি করতাম, প্রত্যেকবারই 100 দিয়ে আমরা ভাগ করতাম। এইখানে আমাদের
শতকরা বের করতে হবে। তো শতকরা বের করার জন্য ঠিক উল্টা করতে হয়। তো আমরা কি জানি ভাগের বিপরীত কি? গুণ। তো গুণ করব। তো প্রথমে এখানে দেখো এককগুলো আলাদা, এটা এখানে গ্রাম, এটা এখানে কিলোগ্রাম। তো আমি কি করব, কিলোগ্রামকেও গ্রামে রূপান্তরিত করব। সবসময় মনে রাখবে যার সাথে তুলনা করতে হয় সেটা সবসময় নিচে বসে, নাহলে হরে বসবে। তো 5 কিলোগ্রামের সাথে তোমাকে তুলনা করতে হবে 55 গ্রামের। তো 5 কিলোগ্রামকে গ্রামে রূপান্তরিত করো। কেজি বড় একক আর গ্রাম ছোট একক, তো বড় থেকে ছোট এককে রূপান্তরিত করলে সবসময় গুণ করতে হয়। এখন যে আমাদের যে সূত্র আছে বিভিন্ন একক থেকে রূপান্তরিত করা, যেমন মিলি, সেন্টি, ডেসি, ওর মধ্যে কিলোগ্রাম থেকে গ্রামে রূপান্তরিত করলে দেখতে পাবে 3টা ঘর পাওয়া যাবে। 3টা ঘরে ফাঁকা, একটি ঘরে একটি করে শূন্য থাকে। তো 3টি ঘরের জন্য 3টি শূন্য নিতে হবে আর একটি এক, অর্থাৎ 1000 দিয়ে গুণ করতে হবে। তো 5 কেজি ইন্টু 5, তো কত হলো? 5000 গ্রাম। তো সুতরাং আমি বললাম 5000 গ্রামের সাথে তুলনা করতে হবে, তো 5000 আর 55 গ্রামের তুলনা করব, তো 55। আর আমি বললাম কি শতকরা বের করার জন্য 100 দিয়ে গুণ করতে হয়। তো দুটো শূন্য চলে গেল। এবার পরের 10, 5, 50, 5, 11, 55, উপরে 11 নিচে 10, এত পার্সেন্টেজ। এটা উত্তর ঠিক। এটাকে আরও ভাঙানো যায়। 10 একে 10, 1/10%, এটাই তোমাদের উত্তর। পরের প্রশ্ন, 1.25 টাকার 5 টাকার শতকরা কত দেখি। এখন 1.25 টাকা, 1.25 টাকা বলতে কিন্তু 1 টাকা 25 পয়সা বোঝায়। এখানে দেখো এককের জন্য একটু গোলমাল দেখাচ্ছে, যেখানে দশমিকটার জন্য, মানে দশমিকটা চলে এসেছে তার জন্য একটু অন্যরকম দেখাচ্ছে। এটাকে কি করব, 125 আছে, 1.25 টাকার 5 টাকার শতকরা কত। আমি এটাকে সাধারণভাবেও করতে পারি, যেমন কার সাথে তুলনা করতে হবে? 5 টাকার সাথে তুলনা করতে হবে, আর 1.25 টাকা। আমি কি করব, এই দুটোকেই পয়সাতে রূপান্তরিত করে নেব। পয়সাতে রূপান্তরিত করলে কী হবে, এই দশমিকের ঝামেলাটা থাকবে না। যদিও দশমিক নিয়েও অঙ্কটা করা যায়, এমন না যে করা যাবে না, করা যাবে, কিন্তু পয়সা নিয়ে করলে কী হবে, তোমাদের সুবিধা হবে। তো 1.25 টাকাকে আমি পুরোপুরি পয়সাতে রূপান্তরিত করে নিলে 125 পয়সা হয়ে যাবে, কারণ এর সাথে তুমি 100কে গুণ করবে, 125 পয়সা। আর 5 টাকা কত হবে? 500 পয়সা। আর শতকরার জন্য কত দিয়ে গুণ করতে হয় একটু আগেই বলেছি আমি, 100 দিয়ে। বাস হয়ে গেল, আমাদের অঙ্ক ফ্রেম হয়ে গেল। 100কে 500 দিয়ে ভাগ করলে 5, আর 25 5 125, তাহলে 25%। কারণ উত্তর শতকরায় বাড়াবে, এটা আবার পয়সা বা টাকা লিখে দিও না তোমরা। শতকরা কত হবে দেখি, শতকরা, কারণ টাকা পয়সা এখানে দেওয়াই ছিল। শতকরা বার করতে হবে 25%, এটা আমাদের উত্তর। প্রশ্ন সংখ্যা 6, এটা তো খুবই সোজা, দুটোই লিটারে আছে। শতকরা কত? কার সাথে তুলনা করবে? 1000-এর সাথে। কাকে তুলনা করবে? 16 লিটারকে। আর শতকরার জন্য গুণ 100। দুটো শূন্য কেটে গেল, উপরে থাকলো 16, নিচে থাকলো 10। 5 দুগুণা 10, 2 8 16, 8 আর নিচে 5, 5 একে 3, 1/3/5%, এটা আমাদের উত্তর। এটাকে এইভাবেও করতে পারো যদি দশমিকে করতে চাও। 5/8, 5, 5 একে 5, 3.0, তোমার 5 6 কত হয়? 30। তো 1.6%, এটাও সঠিক উত্তর, এটাও সঠিক উত্তর, এটাও সঠিক উত্তর। প্রশ্ন 2, একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে, বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে হিসাব করি। তো বাড়িটির রং করা হয়েছে 1/5 অংশ। এর মানে কি? এর মানে হচ্ছে ওই বাড়িটির সম্পূর্ণ অংশ হচ্ছে 5 অংশ রং করতে হবে, আর রং করা হয়েছে 1 অংশ।
ঠিক আছে। আর এখানে বলেছে শতকরা কত রং করা বাকি আছে। আমি একটু আগে বললাম যে শতকরা মানেই 100 ভাগ, তার মানে 100কে নিয়ে এখানে গণনা করা হবে। তাহলে আমি এখনই বললাম 5 ভাগের কত অংশ রং করা হয়েছে? 1 অংশ। আমি লিখব 5 ভাগের রং করা হয়েছে 1 অংশ। সুতরাং 1 ভাগের রং করা হয়েছে কত? 1/5 অংশ। এবার আমি কি বললাম, সম্পূর্ণ বা এটা যখন শতাংশতে আমরা করব, শতকরাতে করবো, তখন 100 ভাগ। তাহলে 100 ভাগের রং করা হয়েছে কত? 1/5 গুণ 100, 20% রং করা হয়েছে। কিন্তু আমাদের প্রশ্নতে জিজ্ঞাসা করেছে যে কত রং করা বাকি আছে। সম্পূর্ণ অংশ 100%, তো বাকি আছে কত? বাকি আছে 100% তোমার সম্পূর্ণ বাড়ির রং করা হবে, আর 20% তো রং করা হয়ে গেছে। সুতরাং 80% বা শতকরা রং করা বাকি আছে। এটা আমাদের উত্তর হয়ে গেল। প্রশ্ন সংখ্যা 3, নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে। শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন। হিসাব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। এখন এই ধরনের প্রশ্ন কিন্তু আমি আগেই বলে রাখি, এই ধরনের প্রশ্নের উত্তর কিন্তু অনেক উপায়ে করা যেতে পারে, অনেক উপায় আছে। বড় উপায়, ছোট উপায়, একরকম উপায় কিন্তু শতকরা অঙ্ক হয় না, অনেক রকম উপায় আছে। যেমন প্রথম প্রশ্ন বলছে যে 30% ছাত্রী, ওকে, 30% ছাত্রী। তো আমি 30% মানে কি? সম্পূর্ণ ছাত্রছাত্রীর সংখ্যা 100%। তো 100 থেকে যদি আমি 100% থেকে ছাত্রীর সংখ্যা কত 30% বাদ দিয়ে দিই, মানে ধরে নাও তোমার ক্লাসে বা তোমার শ্রেণীতে 100টি ছাত্রছাত্রী আছে, মানে সব মিলে 100% তোমার স্টুডেন্ট। তার মধ্যে মেয়েদের সংখ্যা 30 জন বা 30%। তাহলে সাধারণ হিসাবেই বলছে যে ছাত্রদের সংখ্যা কত হবে? 70%। আমি 70% লিখে দিলাম, তাই তো। এবার 100 জনের মধ্যে ছাত্র আছে কত? 70 জন। 1 জনের মধ্যে ছাত্র আছে 70/100 জন। কিন্তু প্রশ্নতে বলছে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন। আমি 60 জনের মধ্যে হিসাব বের করব, তখনই আমার উত্তর কিন্তু বের হবে। 70/100 গুণ 60 জন। তো 0 0 চলে গেল, এই 0 6 7 42 জন, 42 জন। তো ছাত্র কত আছে? 42 জন। এখন এই প্রশ্নটার উত্তর করার আরেকটা উপায় আছে। যেমন দেখো 30% ছাত্রী আছে আর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন। এখন মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন, এই 60 জনই তো আমার 100%-এর সমান হয় না? 60 জনই 100%-এর সমান, কারণ মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন, আর আমরা শতকরাতে সম্পূর্ণ শ্রেণীর যে ছাত্রছাত্রীর সংখ্যা সেটাকেও আমরা 100 ধরি, তাই তো। আর এখানে পার্সেন্টেজ কত দেওয়া আছে? ছাত্রীর সংখ্যা 30 জন। তো আমরা কিন্তু এইভাবে অঙ্কটা করতে পারি যে সম্পূর্ণ ছাত্রছাত্রীর সংখ্যা, মানে ওখানে যে ছিল 100%, যেটা বলছি 100% সমান হয়ে যাচ্ছে 60 জনের। ঠিক আছে, তো 30% আমি বের করে তার সাথে 60 জনের কে বিয়োগ দিলে কিন্তু আমার ছাত্র সংখ্যাটা কিন্তু বের হয়ে যাবে। মানে ব্যাপারটা যদি আমি সহজ করে দেখাই তোমরা বুঝতে পারবে। আমি দেখাচ্ছি। একটা শতকরা অঙ্ক করার নিয়ম আছে অনেক রকম। এটা কিন্তু উত্তর হয়ে গেল, এটাই তোমরা করবে। আমি আর একটা দেখাচ্ছি। আমি কি বললাম একটু আগে, ওই ক্লাসে যে মোট শতকরা ছাত্র সেটা 100, তাহলে সেটা কত? সেটা 100। আর সেই সংখ্যাটাকে বইয়ে কত বলা আছে? মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন। তার মানে এই 100% 60%-এর সমান তো হয়ে গেল। আর আমার ছাত্রী কত আছে? 30%। আমি এই 30%টাই আগে বের করে নিই। তো 0 0 চলে গেল, 0 0 চলে 3 6 18, 18 জন। তার মানে ওই 60 জনের মধ্যে 18 জন হচ্ছে মেয়ে, মানে ছাত্রী। তাহলে ওই 60 জন থেকে তুমি 18 জন বিয়োগ দিয়ে দাও, দেখো 42 জন ছাত্র।
এটাও একটা, কিন্তু এই অঙ্কটা করার কিন্তু একটা পদ্ধতি, এভাবেও হয়। প্রশ্ন সংখ্যা 4, এটা তো আরও মানে এত সোজা প্রশ্ন, কিন্তু এটা তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছে 120 কেজি মিশ্র সারে, তো মোট সার 120 কেজি মিশ্র সার, ইউরিয়া পটাশ আছে 60% ও 40%, ওই মিশ্র সারে কোন সার কত কেজি আছে হিসাব করে। তো 60% আমি কি বললাম, 100তে, 60% মানে 100%-এ, 100তে, তাহলে ওইভাবেই আমি অঙ্কটা ফ্রেম করব বা অঙ্কটাকে প্রকাশ করব। তাহলে 100 কেজি সারে ইউরিয়া আছে 60 কেজি, কারণ 60%। তো 1 কেজি সারে ইউরিয়া আছে 60/100 কেজি। আর বইয়ে মোট সার কত বলা আছে, 120 কেজি, আমাকে 120 কেজিতেই বার করতে বলছে। তো 100 গুণ 120, তো 0 0 0 0, 6×12 কেজি। তাহলে 120 কেজিতে ইউরিয়া আছে 72 কেজি। এইবার সেম 100 কেজি সারে পটাশ আছে 40 কেজি। তো 1 কেজি সারে পটাশ আছে 40, নিচে 100 কেজি, আর 120 কেজি সারে পটাশ আছে 120, 0 0 0 0, 4×12 = 48 কেজি। এই তো, ওই মিশ্র সারে কোন সার কত কেজি আছে, সুতরাং 120 কেজি মিশ্র সারে ইউরিয়া আছে 72 কেজি ও পটাশ আছে 48 কেজি। এটা আমাদের উত্তর। প্রশ্ন সংখ্যা 5, আমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা, এখন সেই খাতা আমি 12 টাকায় কিনি, হিসাব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে। মানে 10 টাকায় 12 টাকা বেড়েছে, আমার 100 টাকায় কত টাকা বেরবে, মানে বাড়বে, ওটাই বের করতে হবে, ওটাই আমাদের উত্তর হবে। তো দেখো খাতার দাম আগে কত ছিল, 10 টাকা, এখন কত হয়েছে, 12 টাকা, কত টাকা বেড়েছে, 2 টাকা। সুতরাং আমি লিখবো এখানে, খাতার দাম বাড়লো কত, নতুন 12 টাকা, আগের 10 টাকা, 2 টাকা, 2 টাকা খাতার দাম বেড়ে। সুতরাং 10, কারণ আগে 10 টাকা ছিল, তো আমি 10 টাকাতে হিসাব করব, 10 টাকায় খাতার দাম বাড়লো, 10 টাকায় খাতার দাম বাড়লো কত টাকা, 2 টাকা। 1 টাকায় খাতার দাম বাড়বে কত, 2/10 টাকা। আর যেহেতু শতকরা, তো 100 টাকায় খাতার দাম বাড়লো 2/10 গুণ 100, তো 2 5 10, 5 20 100, তো 20% বেড়েছে। এটা আমাদের উত্তর। প্রশ্ন সংখ্যা 6, সুমিত্রার বাড়ি থেকে স্কুল যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো, এখন তাকে ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়, বাস ভাড়া শতকরা কত বেড়েছে। এটা তোমাদের বাড়ির কাজ, হোমওয়ার্ক, একদম কপি পেস্ট 5 নম্বর প্রশ্নের মতন। নিজে করে কমেন্ট বক্সে উত্তরটা জানাবে যে প্রশ্ন সংখ্যা 6-এর উত্তর কত হবে। আগেও ভাড়া দিত 4 টাকা, এখন 6 টাকা দেয়, শতকরা কত বেড়েছে জানো তোমরা, কীভাবে হিসাব করতে হয়, এটা হোমওয়ার্ক থাকবে, না পারলে আমি করে দেবো। প্রশ্ন সংখ্যা 7, চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি, এখন চিনির দাম শতকরা কত বেড়েছে হিসাব করে দেখি। তো দেখো চিনির পরিমাণ কিন্তু সমান আছে, শুধু দাম বেড়েছে।
যদি আগে কেউ 1 কেজি চিনির জন্য 125 টাকা দিত, এখন ওই 1 কেজি চিনির জন্যই কিন্তু 150 টাকা দিতে হবে। তো চিনির দাম কত বেড়েছে? সুতরাং আগে দাম ছিল কত? 125 টাকা। এখন দাম হয়েছে, বর্তমান দাম 150 টাকা। তো প্রথমে হিসাব করি দাম বাড়লো কত। সবসময় নতুন দামের সাথে পুরনো দাম বিয়োগ করতে হয়, মাথায় রাখবে। তো 25 টাকা দাম বেড়েছে, তাই তো? তো এই 25 টাকা দাম কততে বাড়ছে? পুরোনো দামের উপর বেড়েছে। পুরোনো দাম আমার 125 টাকা ছিল। তো 125 টাকায় চিনির দাম বেড়েছে 25 টাকা। 1 টাকায় চিনির দাম বেড়েছে 25/125 টাকা। আর 100 টাকায় চিনির দাম বাড়বে 25/125 গুণ 100। তো 25 5-এ 125 হয়, 5 20-তে 100। তো 20%। এটা আমাদের উত্তর হবে। প্রশ্ন সংখ্যা 8, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সামের জন্যে। এটা ভালো করে বুঝে নেবে এবং ভালো করে শিখে নেবে, এবং বইয়ের মধ্যে এটা তারা মার্ক দিয়ে রাখতে পারো। এখানে দুজন বান্ধবী আছে, একটা হচ্ছে রোজিনা আর একজন হচ্ছে শেফালি। আমি প্রথমে এই অঙ্কটা একটু বুঝিয়ে দিই, তারপরে করব। শেফালি, ফ হবে, রোজিনা আর শেফালি। রোজিনা একদিনে করছে ও 90টি অঙ্ক, আর শেফালি ওই একই দিনে করছে 65টি অঙ্ক। প্রথম জিজ্ঞাসা করেছে ওই সময় রেজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে। তো রেজিনা 90 করেছে, এ করেছে 65টি। তো কত বেশি অঙ্ক করেছে বের করার জন্য 90 থেকে 65 আমি বিয়োগ দেব। তো 90 থেকে 65 বিয়োগ দেওয়ার ফলে আমি বের করে নেব কয়টি অঙ্ক ও বেশি করেছে রেজিনা। ঠিক আছে? তো হিসেব হবে তখন 65-তে, কারণ কার সাথে তুলনা হচ্ছে? শেফালির অঙ্কের সাথে তুলনা হচ্ছে। প্রশ্নতে লেখা আছে, দেখো, শেফালির থেকে। তো যেই নামের পরে থেকে থাকবে সেটা তার সাথে কিন্তু তুলনা করতে হয়। যখন শেফালির থেকে, তো শেফালির সাথে তুলনা হবে। ঠিক আছে? সুতরাং রোজিনা বেশি অঙ্ক করেছে কয়টি? বেশি অঙ্ক করেছে কয়টি? তো 90 থেকে 65টি বিয়োগ দাও। আর এখানে একটু মাথায় রাখবে, এখানে দিন সংখ্যা কিন্তু একই, এও একদিনের, এও একদিনের। তো 90 থেকে 65 যদি আমি বিয়োগ দিই, তো 10 থেকে 5 গেলে 5, 6 রেখে 7, 9 থেকে 7 গেলে 2, 25টি। ঠিক আছে? তাহলে রেজিনা শেফালির থেকে কত বেশি অঙ্ক করেছে? শেফালির থেকে, যে বললাম আমি। তো 65টির অঙ্কে 25টি বেশি করেছে। তো একটি অঙ্কে বেশি করবে কত? 25/65। আর শতকরার হিসাবে তো 100। তো 25/65 গুণ 100। তো কত হবে? 5 5 25, 5 1 5, 3 5 15, 5 তেরং 65। তো 5কে 100 দিয়ে গুণ করলে 500, আর নিচে 13। এটাকে একটু ভাগ দিয়ে দাও। 13 কে 13, 13 2 26, 3 তেরং 39, 4 তেরং 52। তো 3 তেরং 39 হবে। 10 থেকে 9 গেলে 1, 3 রেখে 4, 11, 0। তারপর এবার হয়ে যাবে, দেখো, 7 তেরং তো 91 হয়, 3 7 21 1 আছে, হ্যাঁ, 7 তেরং 91, 8 তেরং 3 24, 4, 2 8 1 8 2 10, 104। তাহলে 8 তেরং হবে 104, 3 8 24, 4 হাতে আছে 2, 8 1 8 2 10। তাহলে 10 থেকে 4 গেলে 6, 1। তো 38 পূর্ণ 6/13%।
তেমন রোজিনা শেফালির থেকে 38.6/13% অঙ্ক বেশি করেছে। এইবার পরের যে ধাপ, এই অঙ্কটারই পরের ধাপ বলেছে শেফালি ওই সময় রেজিনার থেকে শতকরা কত কম অঙ্ক হিসাব করেছে। তো হিসাব তো এটাই থাকবে যে এখানে এবার হয়ে যাবে 25টা অঙ্ক কম করেছে। কিন্তু এবার আমার ওই শব্দটা তোমরা মনে করো, আমি বলেছিলাম যে ওই নামের পরে থেকে থাকবে। এবার দেখো লেখা আছে যে শেফালি ওই সময় রেজিনার থেকে, কার থেকে? রোজিনার থেকে। তো ওই যে থেকে, এই রোজিনা এই অঙ্ক করেছে 90টি। তা আমি কার সাথে তুলনা করব? 90-এর সাথে তুলনা করব। লেখা আছে দেখো 90টি, তো 90-এর সাথে তুলনা হবে এবার। সুতরাং 90টি অঙ্কের মধ্যে কম করেছে 25টি অঙ্ক। তো একটি অঙ্কের মধ্যে কম করেছে 25/90টি অঙ্ক, আর 100টি অঙ্কের মধ্যে কম করেছে 25/90 গুণ 100। 0 0 চলে গেল। তো এখানে তো আর কাটাকুটি যাবার কোনো প্রশ্নই নেই। উপরে হয়ে যাবে 250 আর নিচে 9। আবার ভাগ করো, তো কত হয়? 9 দুগুণে 18, 3 নং 27, 9 দুগুণে 18, 7 0, 8 নং 72 হয়, আর 7 নং 63, 27.7/9% কম করেছে। সুতরাং রোজিনা শেফালির থেকে, তো শেফালির থেকে 38.6/13% বেশি করেছে, আর শেফালি চিনার থেকে 27.7/9% কম অঙ্ক করেছে। তা আমাদের এই প্রশ্নটা পরীক্ষার দিক দিয়ে খুব গুরুত্বপূর্ণ। বলেছে সুহাসবাবু তার মাসিক আয়ের 66.2/3% খরচা করেন। তিনি যদি মাসে 3250 টাকা খরচা করেন তবে তার মাসিক আয় কত হবে হিসাব করি। খুব সহজ অঙ্ক, আমি এটাকে খুব বড় করব না, একদম খুব শর্টের মধ্যে, খুব ছোটোর মধ্যে করব, এবং এই প্রশ্নটা যদি তোমরা পরীক্ষাতে করো তোমরা পুরো নাম্বার পাবে। তো দেখো, সুভাষবাবু তার মাসিক আয়ের 66.2/3% খরচ করে। তো ভালো কথা, 66.2/3% খরচা করে। ধরি সুহাস বাবুর মাসিক আয় এক্স, এত টাকা ধরে নিলাম এক্স। সুতরাং প্রশ্নানুযায়ী এই মাসিক আয় ছিল এত, তার এই এক্স, তার 66.2/3%। তো 66.2/3% মানে 66.2/3 নিচে 100, এটা হলো। তো মাসিক আয়ের এত শতাংশ খরচা করেন, এবং সেই টাকাটা কত টাকার সমান? 3250 টাকার সমান। আর আমি এবার কি বার করব? এই এক্স যে লিখেছি এর মানই তো বের করব, ওটাই তো ওর মাসিক আয় হবে। তো এক্স গুণ 66, 3 করলে এদিকে 318, 198, আর এদিকে 2 যোগ করলে 200, তো 200/3 গুণ 100টা উপরে চলে গেলে 1/100 হয়ে যাবে, 3250। সুতরাং 100কে 2 দিয়ে কেটে দাও 2, তার মানে এক্স গুণ 2/3
সমান সমান 3250। তো এক্স সমান সমান কত হবে 3250। এটা যখন ওই পাশে চলে যাবে এটা উল্টে যাবে, লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব। এবার কাটাকুটি তো 2 একে 2, 6 দুগুণা 12, 25 দুয়ে 50। তো 1625 গুণ 3 করো, 3 5 15, 5 সাথে আছে 1, 3 দুগুণা 6 আর 1 7, 3 6 18, 8 হাতে আছে 1, 3 1 3 আর 1 4, 4875 টাকা হবে তোমাদের উত্তর। এত টাকা এর মাসিক আয় সুভাষবাবুর। আশা করি বুঝতে পারলে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবে। দেখো 10 নম্বর প্রশ্ন খুবই সোজা। এখন এখানে আমি নিশ্চয়ই ছবি আঁকতে বসবো না, তোমরা এটা নিজেরাই করে নেবে। তো আমি খালি বলে দিচ্ছি কিভাবে করবে। দেখো বর্গাকার চিত্র দেওয়া আছে, একটা বড় বর্গাকার চিত্র, তার মধ্যে অনেকগুলো ছোট ছোট বর্গাকার চিত্র দেওয়া আছে। বলেছে নিচের মোট ছোট ঘরগুলির 10% ঘরে লাল রং আর 40% ঘরে হলুদ রং দিই। আমি বলে দিচ্ছি যে কয়টি ঘরে তোমরা লাল রং দেবে আর কয়টি ঘরে তোমরা হলুদ রং দেবে। হ্যাঁ, এই অঙ্কগুলো কিন্তু করবে তোমরা। অনেক স্টুডেন্টকে আমি দেখি এরা এই রং করা বা যে হাতে কলমের যে অঙ্কগুলো এগুলো ছেড়ে দেয়, ভাবে যে এগুলো পরীক্ষায় আসবে না, তো অত গুরুত্বপূর্ণ না। কিন্তু না, এগুলো তোমার চিন্তাধারাকে বিকশিত করার জন্য এবং বোঝার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো অবশ্যই করবে। বইয়ের মধ্যে যদি চাও বইয়ের মধ্যেও করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই কাজগুলো, এই ছোট ছোট ছবি আঁকা, রং দেওয়া, এই কাজগুলো কিন্তু করা যায়, 100% করা যায়। তো প্রথমে আমি গুনে নিই যে এই ছোট বর্গাকার চিত্র কটে। তা উপর দিক দিয়ে আছে তোমার 5টি আর নিচের দিক দিয়ে 4টি, তার মানে 5 5 10 5 15 5 20। তো মোট বর্গাকার চিত্র ছোট ছোট 20টি। তো এই 20-র 10%। তো 10% মানে কি 10/100, 0 0 0 0, তার মানে 2টি ঘর। 2টি ঘরের মধ্যে তোমরা লাল রং করবে, 2টি ঘরের মধ্যে করবে কি রং? লাল রং। এবার বলছে 40% ঘরে হলুদ রং দিই। তাহলে আমি কি, মোট ঘর 20টি আর আমার দরকার 40% ঘর কটি হবে? তো 0 0 0 0, 8টি। তো 8টি ঘরে কিন্তু হলুদ রং দেবে, হলুদ রং, আর বাদ বাকি জায়গা খালি রেখে দেবে। ঠিক আছে? তো 2টি ঘরে তোমার লাল রং আর 8টি ঘরে তোমার হলুদ রং, এটা কিন্তু করো। ঠিক আছে? আর এই কোষে দেখি 1.2 শেষ হয়ে গেল। পরের ক্লাসে আমরা 1.3-এর সম্পূর্ণ সমাধান আমরা করব। থ্যাংক ইউ।